পাওয়ারফুল কারিজমা, আর আমার কাছে হচ্ছে পাওয়ারফুল পালসার N250। আমার মনে হয় পেছন থেকে যারা আমাদেরকে এখন দেখতেছে তারা বলতেছে এরা দুজন কি পাগল হয়ে গেল। এই 165 থেকে 375 পর্যন্ত আসার পর এই দুটা বাইক যে বাংলাদেশে প্রথম লঞ্চ হয়েছে। হেই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমার সামনে যে বাইকটা আপনারা দেখতেছেন অলরেডি আপনারা বুঝতে পারছেন, এইটা হচ্ছে বাজাজ পালসার N250। বাট রেড কালারের বাইকটা নিয়ে না কখনো ভিডিও শ্যুট করা হয় নাই, যদিও আজকে বাজাজ পালসার N250 নিয়েই শুধু কথা হবে না, আজকে কিছু প্ল্যান আছে। অলরেডি আমি 300 ফিট রোডে ঢুকে পড়বো জাস্ট সামনের এই ইউটার্নটা নেওয়ার পরেই। আজকে আমি আপনাদেরকে একজন স্পেশাল বাইকারের সাথে পরিচয় করিয়ে দিব। হয়তো অলরেডি অনেকেই বুঝতে পারতেছেন উনি কে, টাইটেল আর থাম্বনেল দেখে। আর যারা জানেন না তাদেরকে একটু শেয়ার করি। বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ইরান, দুবাই, সৌদি আরব, এই কান্ট্রিগুলোতে উনি বাইক নিয়ে গেছেন অ্যান্ড ফিউচারে ওনার টার্গেট হচ্ছে ইউরোপে ঢোকা। এই হচ্ছে মাজদাক ভাই, যার সাথে অনেক আড্ডা গল্প চলতেছে লাস্ট 3-4 বছর ধরে। বাট ভিডিওতেও একবার দুইবার দেখছেন। স্পেশালভাবে এই লোকটার সাথে না কখনো পরিচয় করিয়ে দেয়া হয় নাই। বাংলাদেশের ফার্স্ট বাইকার, যিনি কিনা সৌদি আরব গেছেন বাইক নিয়ে, অ্যান্ড আরও অনেক কাহিনী আছে, ভাইয়ের কাছ থেকে শুনবো ব্যাপারগুলো। তবে স্পেশাল আরও একটা ব্যাপার আছে কিন্তু আজকে আমি আনছি N250 আর মাজদাক ভাই আনছে হচ্ছে এই যে বাইকটা যা কারিজমা 210। পাওয়ারফুল কারিজমা, আর আমার কাছে হচ্ছে পাওয়ারফুল পালসার N250। তাহলে ভাই দুইটা পাওয়ারফুল বাইক, আর আপনার সাথে ফার্স্ট একটা কোলাবোরেশন হচ্ছে। কাছাকাছি, বাট এই ব্যাপারটা না ফান ছিল। আমরা অবশ্যই টপ স্পিড চেক করব না, বা এই বাইক দুইটার পাওয়ার কত বা রেস, আজকের টপিকটা এটা না, জাস্ট টোটালি ব্যাপারটা ফান ছিল। এখন 28, 29, 30। আচ্ছা, তো আমরা এই স্পিডে কিভাবে শহরের মধ্যে, যদি চিন্তা করি মিরপুর টু গুলশান যাব বা মিরপুর টু ধানমন্ডি যাব, তখন কি হবে বলেন তো? আমাদের থেকে যেই অটো রিক্সাগুলো আছে ওরা আগে চলে যাবে ভাই। আপনি দেখেন, আচ্ছা সিএনজির টপিক বাদ দিলাম, ওইটা একটু পাওয়ারফুল। কিন্তু আপনি চিন্তা করেন বর্তমান যে রিক্সাগুলা আমরা রাস্তাতে দেখতেছি, ব্যাটারি চালিত রিক্সাগুলা, ইজি বাইকগুলা, এগুলা কিন্তু অনেক দেখা যাচ্ছে ঢাকা শহরে। ওদের স্পিডের কথা চিন্তা করেন, আমরা যেই 30 স্পিডে এখন বাইক রাইড করতেছি, ওদের স্পিড থাকে 40 থেকে 50। আর সব থেকে রাস্তায় এখন চলাফেরা করতেই কিন্তু ভয় করে যে কখন ওরা ইউটার্ন নেয়, ওদের কোনো সিগন্যাল লাইট বা কোনো কিছু না, জাস্ট হাতটা দিবে আর রাস্তাটা তারা পার হয়ে যাবে বা ইউটার্ন নিবে। তো 30 স্পিডে বাইক রাইড করলে আমার মনে হয় পেছন থেকে যারা আমাদেরকে এখন দেখতেছে তারা বলতেছে এরা দুজন কি পাগল হয়ে গেল। বাইক রাইড করতে করতে চলে আসলাম পূর্বাচলের ভেতরের একটা সাইডে, আর মাজদাক ভাই, তো মাজদাক ভাইয়ের সাথে সুন্দর একটা জায়গাতে চলে আসলাম। এইখানে কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। এতক্ষণ একসাথে আমরা বাইক রাইড করছি, অনেক ব্যাপারে আলোচনা করছি, বাট আমার মনে হয় এই আলোচনাগুলা আপনাদের সামনেও হওয়া দরকার। সো বেসিক্যালি বাংলাদেশ থেকে বাইক চালিয়ে আমার ওয়াইফ সহ আমি 10টা দেশ ঘুরি, আর এটা একটা বাংলাদেশের জন্য আমার মনে হয় অ্যাচিভমেন্ট, কারণ এর আগে এতগুলো দেশ বা এত দূর কেউ জার্নি করেনি। যেমন আমি বাংলাদেশ থেকে অগাস্টের 11 তারিখ বের হই 2023 সালের, বাংলাদেশ হই, ইন্ডিয়া, পাকিস্তান,
আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, ইউএই, সৌদি আরব, ওমান, ওমান, সৌদি আরবিয়া, তারপরে বাহরাইন। মাজদাক ভাই যতগুলা কান্ট্রিতে বাইক নিয়ে ট্যুর করছে, আমারও কিন্তু এই ব্যাপারগুলো একটা স্বপ্ন। লাইক আমি ইন্ডিয়াতে ঘুরছি, পাকিস্তান একটা স্বপ্ন, ইরান একটা স্বপ্ন, ইরাক একটা স্বপ্ন, তারপর ইউএই একটা স্বপ্ন, আর সৌদি আরব তো কথাই নাই। আমার মনে হয় শুধু আমার সেম স্বপ্নটা না, প্রতিটা বাইকারেরই এই স্বপ্নটা যে নিজের বাইকে করে আমরা যদি বিভিন্ন কান্ট্রিতে ট্রাভেল করতে পারতাম, ঘুরতে পারতাম। যদি কখনো সামর্থ্য অ্যান্ড সময় সুযোগ সিচুয়েশন হয়, আমার মনে হয় ফিউচারে আমিও বাইক নিয়ে সৌদি আরবে যাব। তো আপনার কি মনে হয় যে বর্তমান যে রুলসটা আসতে যাচ্ছে, সিটির মধ্যে আমরা 30 স্পিডে বাইক চালাবো, ন্যাশনাল হাইওয়েতে হচ্ছে 50, আর এক্সপ্রেস ওয়েতে 60? আসলে এটা দুঃখজনক ব্যাপার একদিক থেকে, যে আমরা সবসময় মানে বাংলাদেশ সরকারের ক্ষেত্রে যদি আমি বলি, তারা সবসময় কোনো রুলস ইমপ্লিমেন্ট করলে আগে বাইকারদেরকে টার্গেট করে। এটা আমার একটা দুঃখ, কারণ সরকার মনে করে যে বাইকের কারণেই অ্যাক্সিডেন্ট হয়, বাইকই মূলত অ্যাক্সিডেন্টের দায়। কিন্তু বাইক যে অন্য কিছু একটার সাথে যখন কলিশনে অ্যাক্সিডেন্ট হয়, আরেকজনের যে দোষ থাকতে পারে সেটা কিন্তু আসলে আমরা কেউ বুঝতে চাই না। তবে এটা ঠিক যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাইকাররাই দেখা যাচ্ছে বেপারোয়া চালাই, এই কারণে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু 30 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড লিমিট শহরে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো সেই সাথে 50 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে হাইওয়ে বা 60 এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে আছে কয়টা? দুইটা। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত এক্সপ্রেসওয়ে আছে দুইটা, একটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে, একটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। দুইটাই রিসেন্ট ওপেন হয়েছে, দুইটাই রিসেন্টলি সবার জন্য। এবং এই দুইটা এক্সপ্রেসওয়ের মধ্যে দেখা যাচ্ছে মানে কতক্ষণই বা আপনি চালাবেন বা কাজই বা কি, দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট যখন রাইড করা হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এক ডিস্ট্রিক্ট থেকে আর ডিস্ট্রিক্টে যাব, তখন যখন আপনি 50 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড লিমিট আপনি চালাবেন, তখন চিন্তা করতে হবে যে আসলে বাকি যে যানবাহনগুলো আছে সেগুলো আমাদেরকে কতটা প্রবলেমে ফেলবে। পিছন থেকে যদি কেউ এসে আমাদেরকে হর্ন দিয়ে সরতে বলে, কারণ আমরা জায়গা ব্লক করে রাখছি, তখন কি হবে? একটা গ্রুপ রাইডে যখন আমরা বের হব, তবে হ্যাঁ 30, 50 বা 60 মোটরসাইকেলের জন্য আই থিঙ্ক ইটস আ জোক, কারণ বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ মোটরসাইকেল, এন্ড সবাই যদি 30-40 স্পিডে চলে। প্রচুর পরিমাণ মোটরসাইকেল নিয়ে একটা কথা বলি। কিছুদিন আগে একটা বিআরটি এর তথ্যে দেখি যে রেজিস্টার্ড মোটরসাইকেল হচ্ছে আই থিঙ্ক 45 লাখ। এটা কি সারা বাংলাদেশে নাকি ঢাকায়? সারা বাংলাদেশে 45 লাখ। 45। তো আপনি চিন্তা করেন যে সারা বাংলাদেশে 45 লাখ বাস আছে না 1 লাখ আছে? 1 লাখ হবে? হতে পারে, ধরেন আপনি 2 লাখই ধরেন। হ্যাঁ 2-3 লাখ হতে পারে। আর এই যে বাইকের অ্যাক্সিডেন্ট গুলো হয়, বাইক পিষ্ট হয় কখনো বাসের চাকায়, কখনো ট্রাকের চাকায়। এই যে 40% অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের জন্য, বা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে 40%। তো এর মধ্যে 3-4টা নিউজ আমি দেখি, নিউজগুলো কি শুনবেন? বাসা থেকে ছেলেকে বাইক কিনে দেয় নাই, সে 2 দিন খাওয়া দাওয়া করে নাই, বাইরে ছিল, তাকে বাইক কিনে দেওয়া হয়েছে, বাইক যেদিন কিনে দেওয়া হয়েছে ওই দিন রাতেই সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সেকেন্ড ব্যাপার, রাত 2টার দিকে 3 বন্ধু বের হয়েছে, বের হওয়ার পরে একটা গাছের সাথে মেরে দিছে, 2 বন্ধু মারা গেছে। তো আমার কথা হচ্ছে, যাদের ফ্যামিলি থেকে বাইক কিনে দেওয়া উচিত না বা যাদের বয়স হয় নাই, ম্যাক্সিমাম তারাই কিন্তু অ্যাক্সিডেন্ট করতেছে। বাসা থেকে জাস্ট প্রেশার দেয় যে আমাকে বাইক না কিনে দিলে আমরা খাবো না, আমরা ঠিকমতো পড়বো না, বা এই সেই ব্যাপার স্যাপার। আর তারা বাইক যখন হাতে পায় উইদাউট ড্রাইভিং লাইসেন্স, তারপরে বয়সটা ঠিকমতো হয় না, কারো 16, কারো 17। আমার মনে হয় যে 18-র আগে বাইক কিনে দেওয়া উচিত না, অ্যান্ড সাথে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট, তাকে করার পরে বাইকটা দেওয়া উচিত। আমি যখন বাইক কিনি, আমার কিন্তু বাইকের যে কেনার পারপাসটা ছিল সেটা হচ্ছে কমিউট করা। ঠিক আছে, আমি কিন্তু ট্রাভেলিং এর জন্য বাইক কিনি না, আমি কিনি কমিউট করা, যে আমার বাসা থেকে ইউনিভার্সিটি যেতে হবে, ইউনিভার্সিটি থেকে বাসা আসতে হবে, এটা ছিল মেন পারপাস। আপনি যাদের কথা বলছেন তারা হচ্ছে কি কারণে কিনছে, দেখা যাচ্ছে একটা বন্ধুর বাইক আছে, আমার একটা বাইক দরকার, ঠিক আছে, এই ধরনের একটা কম্পিটিটিভ মাইন্ডের কারণে বাইক কেনা হয়, শো অফ করার জন্য, তারপরে দেখা যাচ্ছে স্কিল দেখানোর জন্য যে আমি তোর চেয়ে ভালো বাইক চালাতে পারি। এই ধরনের কম্পিটিটিভনেস থাকলেই তখনই দেখা যাচ্ছে একটা প্রবলেম হয়। কম্পিটিশন যেন না হয়, এটা হচ্ছে মূল জিনিস আমাদের যেটা ট্রাই করা উচিত, সেটা ফ্রেন্ডলি রাইডের ক্ষেত্রে হোক, গ্রুপ রাইডের ক্ষেত্রে হোক। যখনই কম্পিটিশন চলে আসে তখনই দুর্ঘটনা ঘটে। আমার যখন এজ 20+ অ্যান্ড বাইকটা কিন্তু আমার বাসা থেকে কখনোই কিনে দেয় নাই, আমি নিজে টাকা অ্যারেঞ্জ করে তারপরে হচ্ছে বাইকটা কিনি, আর এরপরে এক একটা করে বাইক চেঞ্জ করি। যদিও ফার্স্ট বাইকটা কিন্তু
আমি ট্রাভেল করার জন্য বা টানাটানি করার জন্য কিনি নাই। আমার বাইকটা ছিল হিরো হোন্ডার 125 এর একটা বাইক গ্ল্যামার। তো এই বাইকটা কিন্তু প্রয়োজনেই আমি কিনি। এরপরে যখন আমি বিভিন্ন জায়গায় ঘুরি, ট্রাভেল করি বা ব্লগ বানাই, তখন এইটাও কিন্তু একটা প্রয়োজনে করা। লাইক আমি আমার মেমোরিগুলো সেভ করতেছি, আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, কন্টেন্ট ক্রিয়েট করতেছি, এটার জন্য বাইক। ইন্ডিয়াতে যখন রেড সিগন্যালটা পড়ে তখন কিন্তু সবাই দাঁড়ায় পড়ে, লাইক সিএনজি বলেন বা বাইক বলেন বা প্রতিটা গাড়ি, কারণ সিগন্যালটা অমান্য করলেই একটা বড় আকারের ফাইন মামলা আসবে হবে বা এবং ফাইন হবে। ওই ফাইনটা দেখা যাচ্ছে আপনার এগেইনস্টে সরাসরি হয়ে যাবে, আপনার নাম্বার প্লেটের এগেইনস্টে, বিকজ ক্যামেরা থাকে। আপনি রাত 12টা বাজুক, 2টা বাজুক, 4টা বাজুক, হ্যাঁ এটাও ঠিক দেখছি। আছে, সবাই দাঁড়ায় থাকে। কারণ হচ্ছে আপনার নাম্বার এগেইনস্টে ফাইন হওয়া মানে হচ্ছে আপনি এটা থেকে কোনোভাবে পালিয়ে যেতে পারবেন না। এমন না যে আপনার ওখানে পুলিশ ছিল না, আপনি চলে গেলেন দেখলো না, এমন না। আমাদের দেশে কি হয়, আমরা যতক্ষণ পর্যন্ত ট্রাফিক সার্জেন্ট দেখি অতক্ষণ পর্যন্ত ভালো, যখন দেখি সার্জেন্ট নাই আমরা রুলস ভাঙা শুরু করি। সো এই জিনিসটা বাইরে নাই, বিকজ তাদের ফাইনিং সিস্টেমটা, ট্রাফিক ভায়োলেশনের যে ফাইনটা, সেই সিস্টেমটা হচ্ছে তাদের রোড ট্রান্সপোর্ট অথরিটির সাথে কানেক্টেড, ইন্টারলিঙ্কড। আমাদের দেশে কিন্তু ট্রাফিক পুলিশের হাতে হচ্ছে ফাইনিং সিস্টেম আর বিআরটি এর হাতে হচ্ছে রেজিস্ট্রেশন সিস্টেম। N250 ব্রেকিংটা কিন্তু অসাধারণ, লাইক এবিএস রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট যে ব্রেকটা ধরে আমাকে সুপার মনে হয়েছে। থ্রটল রেসপন্স অনেক হাই, বাট টপ এন্ডে কিন্তু হাই না। 250 সিসির বাইক, তবে এই বাইকে কিন্তু 250 উঠে না, সবার একটা ভ্রান্ত ধারণা আছে সিসি যত স্পিড তত। সো এই বাইকটাতে একটা সুন্দর স্পিড আসে, আর যেটা একটা হাইওয়ের জন্য আমার মনে হয় যে প্রয়োজনীয়। অ্যান্ড ব্রেকিং, কন্ট্রোলিং এর যে ফিচারগুলো, ওভারঅল বাংলাদেশের যে হায়ার সিসির সূচনাটা কিন্তু N250 মাধ্যমে শুরু হয়। তো বাইকটা আমি এর আগেও রাইড করছি, আজকেও রাইড করছি, অ্যান্ড আমার মতামত হচ্ছে যে না, এটাই অনেক কিছু ইমপ্রুভমেন্ট আসছে। আর আপনি কারিজমাতে কি ভাবছেন? ওয়েল, কারিজমা এক্সএমআর আমি আজকেই প্রথম চালাচ্ছি। আর কারিজমা তো একটা লিজেন্ডারি বাইক, সেই ZMR, কারিজমা, এক্সএমআর, অনেক কিছু ঋতিককে দেখা আসলে অনেক আগে থেকেই একটা এটার প্রতি আকর্ষণ ছিল। সেই সাথে বাংলাদেশে এই বাইকটা এখন আসছে, N250 বাংলাদেশে আসছে সিসি লিমিট প্রথমবারের মতো অনেক বেশ ভালো পরিমাণ লিফট হওয়ার পর, যেমন 155 থেকে 65 গেছে, 10 সিসি করে এরকম অনেকবার বাড়ছে। বাট এই 165 থেকে 375 পর্যন্ত আসার পর এই দুইটা বাইক যে বাংলাদেশে প্রথম লঞ্চ হয়েছে, সো এগুলো একটা মানে রেভলিউশনারি ব্যাপার স্যাপার, ঠিক আছে, আমি যেটা মনে করি রেভলিউশন ক্রিয়েট করছে। আর এক্সএমআর কথা যদি বলি, আমি আজকে চালাই যেটা বুঝলাম, সবচেয়ে বড় হাই সিসির ক্ষেত্রে, মানে আমরা যেটা বলি হাই সিসি বা বিগ ডিসপ্লেসমেন্ট, ইঞ্জিন সাইজ যখন, ক্যাপাসিটি যখন বাড়ে, সবচেয়ে বড় যে ইমপ্রুভমেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে থ্রটল রেসপন্স। টপ স্পিড কিন্তু মূল লক্ষ্য না, থ্রটল রেসপন্সটা আপনি ফিল করতে পারবেন। সো এই যে ওভারটেক করার ক্ষেত্রে যে কাজে আসে, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে ধরেন সিগন্যাল ছাড়লো, আপনি একটু টান দিয়ে চলে গেলেন, এই ব্যাপারগুলোতে কিন্তু একটা ফান পাওয়া যায়, এটাই হচ্ছে মজা। তো আমার কিন্তু পাওয়ারের ক্ষেত্রে এই দুটার একটাকেও কিন্তু মনে হয়নি যে কোনো দিক থেকে কম্প্রোমাইজ করছে। সেই সাথে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্রেকিংটাও কিন্তু অনেক ইমপ্রুভ করছে। সেফটি ফিচার্স যেগুলো, দুইটাই কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস, সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার। ডুয়াল চ্যানেল এবিএস কিন্তু বাংলাদেশের যদি পার্সপেক্টিভ থেকে বলি অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার। সো এই প্রাইস পয়েন্টে দুইটা বাইকে যে ডুয়াল চ্যানেল এবিএস পাওয়া যাচ্ছে, পাওয়ার পাওয়া যাচ্ছে, সেই সাথে কিন্তু আমরা যেমন আগে অনেক দিন ধরে ভাবছিলাম যে মাইলেজও কিন্তু সিসি বাড়লে খুব কমে যাবে, আসলে তাও কিন্তু না, দুটাই কিন্তু অন অ্যাভারেজ 40+ মাইলেজ দেয়, অন অ্যাভারেজ 40+। সো মাইলেজের দিক থেকে বলেন, পারফরমেন্সের দিক থেকে, সেফটি ফিচার্স, ব্রেকিং, সব কিছু মিলাই কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় এই দুইটা বাইকই রেভলিউশন ক্রিয়েট করছে বাংলাদেশের মার্কেটে। আমি চাই বাংলাদেশে এই দুটার পর যেন আরও অনেক বাইক আসুক। আমার মনে হয় যে আগামী কিছুদিনের মধ্যে বাইক শো, আর বাইক শোতে আমরা নতুন কিছু বাইক, আমার মনে হয়, আমারও বিশ্বাস নতুন কিছু বাইক তারা, আর এই বাইক শোতে নতুন বাইক দেখবো অনেক আগে থেকে, আমি অনেক উৎসাহিত। বাট এর আগে যে নিউজটা, ওই নিউজটাতে আবার ব্যাক যাই, অ্যান্ড এই ব্যাপারে কিছু কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দিব। নিউজটা হচ্ছে সিটির মধ্যে 30, ন্যাশনাল হাইওয়েতে 50, এক্সপ্রেসওয়েতে 60। আমার মনে হয় না যে সিটির মধ্যে 30 স্পিডে কোনো বাইক আমরা চালাইতে পারবো। আমি জাস্ট একটাই অ্যাডভাইস দিতে পারি, এবং এটা সারা বাংলাদেশের জনগণ যারা যারা মোটরসাইকেল চালায় তাদের উদ্দেশ্যে জিনিসটা বলবো। আপনাদের হয়তো মনে আছে পদ্মা সেতুতে যখন অ্যাক্সিডেন্ট হয়, পদ্মা সেতুতে কিন্তু বাইক চালানো বা উঠানোটা নিষেধ হয়ে গেছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর যখন আস্তে আস্তে মানুষজন, বাইকাররা বুঝছে যে না, এটা একটা অনেক বড় অফেন্স ছিল,
এখন কিন্তু পদ্মা সেতুতে সবাই কিন্তু ভদ্রভাবেই চালায়, কেউ কিন্তু না পদ্মা কোনো সেতুতে দুর্ঘটনা কিন্তু কোনো শুনি নাই, দুর্ঘটনাও লাস্ট ঘটে এক নাই। বছরেও শুনি নাই। এটার এই জিনিসটাই তো আমার কাছে মনে হয়, এই এখন 30, 40, 50, 60 স্পিড লিমিট যে করে ফেলছে, আমরা যদি এখন থেকে সচেতন হওয়া শুরু করি, হ্যাঁ। আমার মনে হয় সরকার আমাদের দিকে খুব সুন্দর করে একটা ভালো পয়েন্ট অফ ভিউ থেকে তাকায়, হয়তো বা এই জিনিসগুলোকে আবার চেঞ্জ করবে। আমাদের দিক তারা একটা পজিটিভ ইমপ্রেশন যখন পাবে, আমার মনে হয় এই জিনিসগুলো চেঞ্জ হবে। So আমাদের এখন থেকে উচিত নিজেকে আরও সতর্ক করা, সেফটি মেনটেন করা, প্রপার রুলস রেগুলেশন মেনে চলা। আমরা সবসময় কিন্তু ট্রাই করি, অ্যান্ড আপনারাও ট্রাই করবেন সেফটি রেখে বাইক রাইড করার জন্য, সেফটি গার্ড ইউজ করার জন্য, ভালো মানের হেলমেট পরার জন্য। আর অবশ্যই 30 স্পিড, এটা আমার মনে হয় যে এটা মানে- লজিক্যাল না। আশা করতেছি গভর্নমেন্টের কাছে আমরাও এই মেসেজটা পৌঁছায় দিতে পারবো, সকল বাইকার যারা যারা বাইক চালায়, যে আমরা বাইক চালাচ্ছি সবকিছু মেনে বুঝে, এবং আমরা ওইভাবেই চলতেছি রাস্তা। তো ঠিক আছে মাজদাক ভাই, Thank লং you so টাইম much. আপনার সাথে Same here. আড্ডা হলো, Same here. অ্যান্ড নেক্সট আবারও হবে, ইনশাআল্লাহ। যদিও ক্যামেরার বাইরে। আর মাজদাক ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে, আমার ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। উনি আমি 4-5 আশা মাস করছি পর পর ভিডিও আপলোড করে, পেজেও অনেক লেট করে ভিডিও আপলোড করে, কারণ উনি যেই কাহিনীগুলা ঘটাইছে, এই ব্যাপারগুলো যদি আপনাদের কাছে পৌঁছানো হয় না, আপনারা অনেক কিছু জানতে পারবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার হবে। এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে ইনশাল্লাহ রেগুলারলি আমাকে অ্যাক্টিভ পাবেন আশা করছি। তার মানে অ্যাক্টিভ হওয়ার কারণ আমি। ওকে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।